নতুন করে সংঘাত সহিংসতা না ঘটলেও থমথমে পার্বত্যাঞ্চল, চলছে অবরোধ, পরিবহন ধর্মঘট, অপরাধীরা ছাড় পাবে না, সম্প্রীতি রক্ষার আহ্বান উপদেষ্টাদের। আমরা সকলেই সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দেব। সময় না মেলায় যুক্তরাষ্ট্রে হচ্ছে না মোদি ইউনুস আলোচনা, বৈঠক করবেন উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী। পূজায় ভারতে যাচ্ছে ইলিশ। সিরাজগঞ্জে বিএনপি সমাবেশে ঝড় বৃষ্টির হানা। শুধু সংস্কার নয়, বের করতে হবে রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির উপায়। ভার্চুয়াল বার্তায় তারেক রহমান। আমরা যদি খুব সংক্ষেপে চিন্তা করি তাহলে আমরা বুঝব এই মানুষগুলোর আত্মদান এই দেশের কোটি কোটি মানুষের জন্য, এই দেশের জন্য। আদালত থেকে যেন অবিচার না হয়, আহ্বান আইন উপদেষ্টার। বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাব প্রধান বিচারপতির। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় আলোচনার তাগিদ। সংস্কার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উপদেষ্টা রিজওয়ানার। বিভক্তির রাজনীতি পরিহারের পরামর্শ। কাল থেকে ক্লাস শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোফাজ্জল নিহতের ঘটনায় ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। আওয়ামী লীগ শাসনামলে লক্ষ্মীপুরেই গুম হন ডজন খানেক বিএনপি নেতা। নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জের ৭ খুনে জড়িত র্যাব কর্মকর্তা তারেক সাঈদ। সন্ধ্যার বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। পাহাড়ের সংঘাতের ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, গঠন করা হবে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আর স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, পাহাড়ের সম্প্রীতি নষ্টের জন্য বাইরে থেকে ষড়যন্ত্র চলছে। রাঙামাটিতে মতবিনিময় শেষে কথা বলেছেন তারা। এদিকে ৩ পার্বত্য জেলায় ৭২ ঘন্টার অবরোধ চলছে। একই সাথে রাঙামাটিতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। কয়েকদিন ধরেই সংঘাতে অশান্ত পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি। রাঙামাটিতেও হয়েছে সহিংসতা, পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ৩ দিনে ৪ জনের মৃত্যু ও অস্থির প্রেক্ষাপটে পার্বত্য অঞ্চল সফরে যান সরকারের ৩ উপদেষ্টা সহ প্রতিনিধি দল। প্রথমে তারা রাঙামাটিতে মতবিনিময় করেন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের সাথে। কয়েক ঘন্টা আলোচনা করেন তারা। পরে উপদেষ্টারা জানান, পাহাড়ের সংঘাতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, গঠন করা হবে তদন্ত কমিটি। সবাইকে সম্প্রীতি রক্ষার আহ্বান জানান তারা। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দেব। আমরা সকলেই সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে। দুপুরের পর রাঙামাটি থেকে মতবিনিময়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি রওনা দেন তারা। এদিকে হামলার প্রতিবাদে জুম্মত ছাত্র জনতার ব্যানারে ৩ পার্বত্য জেলায় সকাল থেকে শুরু হয় ৭২ ঘন্টার অবরোধ। কর্মসূচির সমর্থনে খাগড়াছড়ির দীঘিনালা সড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং হয়েছে। এছাড়া গাড়ি পোড়ানোর প্রতিবাদে রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে নামে শ্রমিকরা। এতে ছাড়েনি দূরপাল্লার গণপরিবহন। বিপাকে যাত্রীরা, আটকা পড়েন পর্যটকরাও। ওদের কারণে আমরা গাড়ির কষ্ট আছে, গাড়ি চলতেছে না, বৃষ্টি সব ভেঙে ফেলছে। আমাদের খাগড়াছড়ি সাজেক কাউন্টার থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি ছেড়ে যায় নাই। যদি প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে আমরা গাড়ি চাইতে ইচ্ছুক আছি। কাউন্টারে যাইতেছি বলতেছে ওনারা সাজেক যাইব না।
পার্বত্য অঞ্চলে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। জনমনের স্বস্তি ফেরাতে কাজ করছে শান্তি সম্প্রীতি কমিটি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এ পর্যায়ে খাগড়াছড়ির খবর জানাবেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, যেহেতু দীঘিনালায় উপদেষ্টারা পরিদর্শন করেছেন, সে বিষয়ে একটু তথ্য জানাবেন এবং আজ দীঘিনালার পরিস্থিতি কেমন দেখলেন আপনি? বৃষ্টি, প্রথমেই শুরু করতে চাই উপদেষ্টা নাহিদের পরিদর্শন দিয়ে। ঠিক 5:30টার দিকে উপদেষ্টা নাহিদ দীঘিনালা লালমাইজ করে যান। সেখানে গিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে যারা ক্ষতিগ্রস্ত ছিলেন তাদের সাথে কথা বলেন। একই সাথে হচ্ছে ওখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ওখানে বিভিন্ন প্রতিনিধি ছিলেন তাদের সাথে কথা বলেছেন। সেখানে উপদেষ্টা নাহিদ বলেছেন আসলে পাহাড়ে যখন কোনো ঘটনা ঘটে তখন পুরো দেশকে আসলে সেটি ছড়িয়ে পড়ে এবং সেটি নিয়ে তাদের একটা করেই আসলে ভাবতে হয়, দেখতে হয়। তো সেই জায়গা থেকে নাহিদ একটি কথা বলছিলেন যে আসলে পাহাড়ে বৈষম্য নয়, সংঘাত নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্য এবং সংহতির সাথে থাকার জন্য উনি নির্দেশনা দিয়েছেন এবং পাহাড়ি বাঙালি উভয়কে মিলেমিশে থাকার জন্য উনি তাগাদা দিয়েছেন। তার আগে দিন নাহিদ যখন ঘটনাস্থলে পরিদর্শন করেন, সেখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন, খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তিনি একটি আশ্বাস দিয়েছেন যে ক্ষতিগ্রস্তদের পাশে তিনি সহায়তা দিবেন, সেটি বলেছেন। একই সাথে হচ্ছে যারা ঘটনায় জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে সে বিষয়টি তারা জানিয়েছেন। এর আগে যখন আমরা দীঘিনালা ঘটনাস্থলে পৌঁছাই তখন ঘটনাস্থলে যে আমরা দেখলাম এক পাশে পাহাড়ি, অপর পাশে বাঙালি, দুই সম্প্রদায়ের মানুষই পুড়ে যাওয়া যে ধ্বংসাবশেষ সেখানে অবস্থান করছিল। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। পাহাড়ি এলাকায় বহুমুখী ষড়যন্ত্র চলছে। দেশকে অশান্ত করতে এই ষড়যন্ত্র। সকালে ফেনীর আন্ধারবাণীকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে কথা বলেছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, একটি মহল অপপ্রচার চালাচ্ছে। খাগড়াছড়ি রাঙামাটির ঘটনা রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। নাহিদ ইসলাম বললেন, ফেনীর বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় গৃহহীনদের ঘর দেওয়ারও প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই। খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলার প্রতিবাদ করেছে সমতলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র, যুবা সহ সাধারণ জনতা। জাতিসংঘের অধীনে এই ঘটনার তদন্ত করে তা জনসম্মুখে প্রকাশ সহ 6 দফা দাবি তারা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষুব্ধ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র জনতার সমাবেশ। এতে বক্তারা খাগড়াছড়ি ও রাঙামাটির ঘটনার নিন্দা জানান। দাবি করেন এটি স্বাভাবিক ঘটনা নয়, রয়েছে ষড়যন্ত্র। সেটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বন্ধুরা আমার, যদি পরিকল্পিত হত্যাকাণ্ড না হতো তাহলে দীঘিনালায় যে ঘটনা ঘটেছিল সেই জ্বর, সেই আগুন সেই রাঙামাটিতে গিয়ে ছড়াতো না। এই পাহাড়কে আবারও অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, পায়তারা করা হচ্ছে। আমরা চাই এটা যাতে বন্ধ হয়। 3 পার্বত্য জেলার মানুষের জানমালের নিরাপত্তা চান তারা। একই সঙ্গে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। তাদের সাথে বসে সেখানে যে পাহাড়ে যে অশান্ত হয়েছে সেই পরিবেশটাকে শান্ত করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। পার্বত্য চট্টগ্রামে যে অগ্নিসংযোগ হয়েছে, হত্যা হয়েছে, সেটার নিরপেক্ষ বিচার এবং ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে আপনি অগ্রণী ভূমিকা রাখবেন। একই সাথে পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে আগামী 6 মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিও জানানো হয় সমাবেশ থেকে। পাহাড়ের যে শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তি বাস্তবায়িত না হওয়ার কারণে মূলত এই ঘটনাগুলো ঘটছে। পরে বিক্ষোভ মিছিল করেন সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা। মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘর ঘুরে শেষ হয় টিএসসিতে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সরকারকে বেকায়দায় ফেলতে পার্বত্য অঞ্চলে সংঘাতের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শের আহ্বান তিনি জানিয়েছেন। গুলশানে এক ব্রিফিংয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি।
শূন্যতার সুযোগ নেওয়া, ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন, ভেরি সিগনিফিক্যান্ট, নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট। যে সুফল আমরা অর্জন করেছি, সুফলটাকে নস্যাৎ করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা করা। জাতিসংঘ অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের সরকার প্রধান, জাতিসংঘ মহাসচিব ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাইডলাইনে বৈঠক করবেন সরকার প্রধান। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ঢাকা দিল্লি সম্পর্কের যে টানাপোড়েন তা দূর করতে চায় বাংলাদেশ, তবে তা ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতেই হতে হবে। পার্বত্য চট্টগ্রামের চলমান সংকটে অন্য কোনো দেশের ইন্ধনের তথ্য এখনো নেই দাবি করে এটাকে অভ্যন্তরীণ ইস্যু হিসেবেই দেখার কথা বলেন তিনি। শপথ গ্রহণ করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম সফর ডক্টর মোহাম্মদ ইউনূসের। 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন তিনি। নিরাপত্তা ও গণমাধ্যম কর্মী সহ প্রতিনিধি দলে থাকছেন 57 জন। ব্যয় সংকোচন ও অপচয় কমাতেই ছোট টিম বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এমনকি সফর সঙ্গীর তালিকায় নেই খোদ পররাষ্ট্র সচিব ও জাতিসংঘ উইংয়ের মহাপরিচালকও। সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল চার্টার বিমানে নিউ ইয়র্ক সফর করবেন না। 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তৃতা করবেন ডক্টর ইউনূস। সেখানে প্রাধান্য পাবে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা। এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখানে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে, আমার বিশ্বাস নাই তেমন। শনিবার পর্যন্ত সাইডলাইনে বেশ কিছু বৈঠক চূড়ান্ত হয়েছে প্রধান উপদেষ্টার। এর বাইরে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীও সাক্ষাৎ করবেন ডক্টর ইউনূসের সাথে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, USAID প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। তবে একই সময়ে নিউ ইয়র্কে অবস্থান না করায় ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হচ্ছে না প্রধান উপদেষ্টার। এর সাথে সম্পর্কের টানাপোড়েন বা দায়িত্বশীলদের কথাবার্তার সম্পর্ক নেই দাবি করে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিজের বৈঠকের কথা জানান তৌহিদ হোসেন। প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, কাজেই কথা কারো পছন্দ হোক বা না হোক, এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না। ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদি একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি, এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। ব্রিফিংয়ে পার্বত্য এলাকায় চলমান সংকটের পেছনে অন্য কোনো দেশের ইন্ধন আছে কিনা সেই প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা। কোনো ইন্ধন আছে কিনা সেটা তো আমি জানি না। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবেই দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আশা করি যে সাফল্য অর্জন করব, কারণ আমাদের মানুষ যারাই এখানে আহত নিহত হচ্ছেন আমাদের মানুষ। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বাংলাদেশের অবস্থান আগের মতোই বলে জানান তৌহিদ হোসেন। সংক্ষিপ্ত সফর শেষে 27 সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। আজ বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে দুর্গাপূজাকে সামনে রেখে ইলিশ মাছ চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছিল ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। গত 9 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর এই চিঠি পাঠানো হয় এবং তথ্য অনুযায়ী 2022 এবং 2023 সালে 1300 টন ইলিশ রপ্তানি করেছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে শুধু সংস্কার প্রস্তাবে থেমে থাকলে হবে না,
আদায় করতে হবে রাজনৈতিক অধিকার। সিরাজগঞ্জের জনসভায় এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলছেন, যতদিন মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম খান। যমুনার তীর ঘেঁষা বিস্তৃত জনপদ সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালি আর এনায়েতপুর থানা জুড়েই বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে কেউ এসেছেন নদীপথে, কেউ বা সড়ক পথে। জনাব তারেক রহমান আমাদের মাঝে, তিনি আজকে সরাসরি আমাদের সাথে কথা বলবেন। আমরা এসেছি, আমি আইসি মনে করেন জিয়া রহমানের আমলটা ভোট দেই বা তারেক জিয়ার দেখার জন্য আমি আইসি। আমাদের প্রত্যাশা হলো একটি নিরপেক্ষ নির্বাচন। গণতান্ত্রিক সংগ্রামে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে সিরাজগঞ্জ 5 সংসদীয় আসনে বিএনপির এই সমাবেশ। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ধারাবাহিকভাবেই জেলায় জেলায় এমন কর্মসূচি পালন করছে দলটি। এই সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হলেও পট পরিবর্তনের পেছনে অর্থাৎ পরিপ্রেক্ষিত রচনায় বিএনপি নেতাকর্মীদের অনেক বড় ভূমিকা ছিল। সে কারণে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চেয়েছেন মাঠ পর্যায়ের নেতা কর্মী সমর্থকরা। বিকেল 4টার কিছু পর অনলাইনে যুক্ত হন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একে একে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। যে বিএনপিকে নির্বাচনে না নিয়ে এসে শেখ হাসিনা ভুল করেছে। কিন্তু হঠাৎ করেই কালো মেঘে ছেয়ে যায় পুরো আকাশ, শুরু হয় দমকা হাওয়া। 4:30 থেকে মুষলধারে বৃষ্টি চলে প্রায় ঘণ্টাখানেক। দিক বিদিক ছোটেন বিএনপি কর্মী সমর্থকরা। এরপর আবারও মাঠে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা মানুষের যে অধিকার, ভোটের যে অধিকার, যেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই আমরা। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা বিশ্বাস করি, যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে, তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে। জনগণের মুক্তির জন্য প্রস্তাবিত সংস্কারের পাশাপাশি রাজনৈতিক অধিকার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধুমাত্র আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। আমাদেরকে সেই সাথে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার যে অর্জন, সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে, একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে। অঙ্গীকার করেন, সুষ্ঠু ভোটে ক্ষমতায় এলে জনগণের কল্যাণে সবসময় নিবেদিত থাকবে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, সিরাজগঞ্জ। দেশে যে সংকট চলছে তা রাজনৈতিক, এটা আইন দ্বারা সমাধান সম্ভব নয় বলে মনে করেন চিন্তাবিদ ও কলামিস্ট ফরহাদ মজহার। দুপুরে পুরোনো পল্টনে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশের সংকটের পাশাপাশি দেশ বিরোধী ষড়যন্ত্রও আছে, তাই সবার সাথে আলোচনা করে সমস্যা সমাধানের পরামর্শ এই রাজনৈতিক বিশ্লেষকের। পরে তো উচ্চতর ডিগ্রিও নিয়েছেন। লেখালেখির মধ্যে রাজধানীর পুরনো পল্টনে ইআরএফ মিলনায়তনে ছাত্র বিপ্লবে শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি নিজ পার্টির মধ্যে আমরা আলোচনা করেছি। বক্তারা বলেন, রাষ্ট্রের যৌক্তিক সংস্কারের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাও ঢেলে সাজানো প্রয়োজন, অন্যথায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে না। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এখানে কার্যকর নয়। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন স্বনির্ভর হয়ে ওঠে, প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে, বাংলাদেশ রাষ্ট্রটিতে যেন পুনর্গঠিত হয়, সেটাই আমাদের চাওয়া। যখন আপনি আইনি বৈধতা দেন ক্রস ফায়ারের, তার জায়গাটা কিন্তু সমাজের মধ্যে ছড়িয়ে যায়। কিন্তু এর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, এটাকে নিন্দাবাদ দিতে হবে। এই ধরনের মব জাস্টিস, এটাকে বলে অক্সিমরন, ইংরেজি শব্দ। মব কোনোদিন জাস্টিস হতে পারে না। সংস্কার রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে পলিটিক্যাল পার্টি, জনগণের প্রতিনিধি, তারা ভাববেন। সুতরাং এটা কোনো চাপিয়ে দেওয়ার সংস্কারও যেমন চলবে না, যে সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে,
সবাই মিলেই মানে আপনার সংস্কারের কাজগুলো করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। বলেন, আওয়ামী সরকারের নির্বাচনের নীতি অনুযায়ী আবারও যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে তরুণ প্রজন্ম মেনে নেবে না। আমি তাদের কাছে বিনয়ের সঙ্গে বলেছি, আপনাদের এই নীতি, যে নির্বাচনের নীতি, যে নীতিটা হচ্ছে যে এই ফ্যাসিস্ট সিস্টেমকে রেখে এখানে ওখানে দু একটা সংস্কার করে আপনারা আবারও আওয়ামী লীগের মধ্যে ক্ষমতায় আসতে যাচ্ছেন, এটা কিন্তু তরুণরা গ্রহণ করবে না। দেশের বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিক সংকট উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন ফরহাদ মজহার। পার্বত্য অঞ্চলে পাহাড় নিয়েও ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। শুধুমাত্র এই ছোট্ট মিলিটারি সংঘাত আকারে দেখবেন না, এটা বন্দরনগরী। আপনি ফেনী নদীর দিক থেকে ছোট্ট কিন্তু জায়গা, আপনি কিন্তু পুরো জায়গাটা কিন্তু বিচ্ছিন্ন করা খুব সহজ, এবং ভারত কিন্তু এগুলোতে নানাভাবে কিন্তু ইঙ্গিত দিচ্ছে আমাদের। তাহলে আমরা তো বুঝতে পারছি যে এর মধ্যে বাইরের উস্কানি আছে, কিন্তু বাইরের উস্কানিটাকে আমরা কি করছি, আমরা আরও ইন্টেন্সিফাই করছি, আমরা এটাকে আগুনের মধ্যে আরও তেল দিচ্ছি, আগুনের মধ্যে আমরা জ্বালানি দিচ্ছি। এটা সামরিক সমস্যা না, এটা রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক দলগুলো মানুষের অভিপ্রায় বুঝতে না পারলে তরুণদের নতুন দল গঠনের প্রয়োজন আছে বলেও অভিমত এই দার্শনিকের। তরুণদের অধিকার আছে নতুন রাজনৈতিক দল করবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে দলীয়করণ করেছিল তার প্রভাব এখনও আছে। তাই যতই সংস্কার করা হোক না কেন সঠিক বাস্তবায়ন নিয়ে শঙ্কা জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। এদিকে বিভক্তির রাজনীতি পরিহারের পরামর্শ দিয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলোকে আস্থায় রেখে সংস্কারের রোডম্যাপ ঘোষণা এবং দ্রুততার সাথে নির্বাচনের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারে নতুন স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া, কিন্তু সরকারের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। স্বৈরাচারের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না। এরই প্রেক্ষিতে দুঃসময়ের কণ্ঠস্বর, স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। গত 15 বছরে বিগত সরকারের নির্যাতনের শিকার ব্যক্তি, রাজনৈতিক নেতারা ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চায় মতামত তুলে ধরেন। রাজনীতি যে টাকা আয়ের পথ। বলেন, গণ অভ্যুত্থানের পেছনে ছিল 15 বছরের জমে থাকা জনক্ষোভ, কিন্তু গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জনসম্পৃক্ততা নেই। তাই সংস্কার কার্যক্রম দ্রুত ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করার পরামর্শ দেন বিভিন্ন দলের নেতারা। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না, পুলিশের লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এগুলি মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার যেটা, সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোডম্যাপ পাইনি, আমরা জানি না। এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। আইদার দ্যাট কুড বি পলিটিশিয়ান, সমাজে গ্রহণযোগ্য, সবগুলো পক্ষ যাতে এই গণতান্ত্রিক ঐক্যমত্যের মধ্যে থাকে, না হলে আমরা বিপদের মধ্যে, ঝুঁকির মধ্যে পড়ব। এখনো ফ্যাসিস্টের দোসর শক্তি, তার দেশি বিদেশি সমস্ত সমর্থকরা তারা সক্রিয় আছে। প্রাতিষ্ঠানিক দলীয়করণের কারণে সংস্কার করলেও সেটার সঠিক বাস্তবায়ন নিয়ে সন্দিহান খোদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ফ্যাসিস্টদের অনুচররা সব জায়গায় আছেন, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব না। সংস্কার হলো, সংস্কার প্রস্তাব পাশ হলো, আমরা সকলে একমত হলাম। এটা বাস্তবায়ন করবে কারা? যে লোকগুলো বাস্তবায়ন করবে তারা তো প্রায় সকলেই রয়ে যাচ্ছেন। বিভক্তির রাজনীতি শুরু হলে সুশাসন প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে তা ব্যর্থ হবে মনে করেন বদিউল আলম মজুমদার। আন্দোলনের সফলতা ধরে রাখতে গণমাধ্যম, সুশীল সমাজ সহ সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। টেনে নামানোর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার থেকে যদি উঠতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সম্ভাবনাও কিন্তু বাস্তবে রূপায়িত হবে না। ক্ষমতা যাতে অপব্যবহার না হয় তার জন্য নজরদারিত্বের কাঠামো থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে সংস্কার কার্যক্রমে অগ্রাধিকার ঠিক করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন আলোচকরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিগত বছরগুলোয় বিচার বিভাগের উপরে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাই বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি। এছাড়া সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের নীতিমালা করার কথাও জানিয়েছেন প্রধান বিচারপতি। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরার আয়োজন ছিল সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে। সকালে আয়োজিত এই সভায় বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করার প্রত্যয় জানান অ্যাটর্নি জেনারেল। শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব এবং বড় চ্যালেঞ্জ বলে আমি বিশ্বাস করি। সভায় বিচার বিভাগ সংস্কারে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন প্রধান বিচারপতি। বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, তাই নতুন এই বাংলাদেশে আমরা এমন একটি বিচার বিভাগ গড়তে চাই যেটি বিচার বিভাগ এবং সততা ও অধিকার বোধের নিশ্চয়তার একটি নিরাপদ দুর্গে পরিণত হবে। প্রধান বিচারপতি জানান, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের নীতিমালাও করা হবে। বর্তমানে বিচারকগণের পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে কোনো ঘোষিত নীতিমালা নেই। ফলে পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে অনেক সময় বিচারকগণ বৈষম্যের শিকার হয়েছেন। আমি এই বিষয়টি একটি যথোপযুক্ত নীতিমালা দ্রুত প্রণয়ন করব। আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। সভায় সারা দেশের প্রায় 2000 বিচারক অংশ নেন। বিচার বিভাগের অভিভাবক হিসাবে শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণপিটুনিতে তোফাজ্জল হত্যার ঘটনায় অভিযুক্ত 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের কথা জানিয়েছেন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। তবে এখনই ছাত্র রাজনীতি নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ে এভাবে মানুষ হত্যার ঘটনায় শিক্ষকরা ক্ষোভ জানান। তোফাজ্জল হত্যার দায় শিক্ষকদেরও নিতে হবে বলে জানান তারা। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ভবঘুরে তোফাজ্জল হোসেন ঢুকে পড়েন। এ সময় তাকে কয়েক দফা মারধর করে হলের শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গ্রেফতার করা হয়েছে 6 শিক্ষার্থীকে, যারা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শুক্রবার। তোফাজ্জল মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে নিন্দার ঝড়। অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে লজ্জিত বলে পোস্ট দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ক্ষোভে ফুঁসে ওঠেন। শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে হয় প্রতিবাদ সমাবেশ। তোফাজ্জল হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হলের হাউস টিউটররা এড়াতে পারেন না বলেও জানান তারা। এখানে শিক্ষকদের দায় আমরা কি করে এড়াবো, কি করে আমরা এড়াচ্ছি, এবং যেহেতু আমরা এড়াচ্ছি সুতরাং এই বিষয়টা সবার সামনে আসা প্রয়োজন, যেটা এড়ানোর মতো কোনো স্লিপ না। কিন্তু মনোবিজ্ঞান হিসাবে আমি যেটা বুঝেছি, এই মানুষগুলো যারা এই কাজটা করেছে তারা চরমভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। শনিবার অভিযুক্ত 8 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর জানান, ফজলুল হক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হল প্রশাসন তার আসন বাতিল করার পদক্ষেপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক আজকে সকালবেলায় ওই 8 জনকে সাময়িক বহিষ্কারের আদেশ জারি করেছে। এখনই ছাত্র রাজনীতি নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান প্রক্টর। আলোচনা চলমান আছে, এই আলোচনার উপর ভিত্তি করেই আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তবে বৃহত্তর শিক্ষার্থী সমাজ ওই আগের অবস্থায় ফিরে দিতে চান না। মানে এখনো রাজনীতি নিষিদ্ধের আমরা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় দেয়নি, আলোচনা পর্যায়ে আছে। সোমবার থেকে ক্লাস শুরু হবে বলেও জানান প্রক্টর। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে কেবল ভিন্ন মত দমনে লক্ষ্মীপুরে গুম করা হয় প্রায় ডজনখানেক বিএনপি নেতাকে। তাদের ভাগ্যে কি ঘটেছে সেটা কারো জানা নেই। পরিবারের সদস্যরা আশায় বুক বেঁধে আছেন জীবিত ফিরবে তাদের স্বজন। অনুসন্ধান বলছে এসব গুমের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় জড়িত র্যাব কর্মকর্তা তারেক সাঈদ। লক্ষ্মীপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন আরেক সহকর্মী নির্মল চন্দ্র।
দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা লক্ষ্মীপুর। 2014 সালের জাতীয় নির্বাচনের আগে এই জেলার বেশ কয়েকজন বিএনপি নেতাকে গুম করা হয়। কয়েকজনের মরদেহ পরবর্তীতে খালে বিলে রাস্তার ধারে পাওয়া গেলেও অনেকের হদিস মেলেনি এখনো। তাদের একজন ওমর ফারুক। 2014 সালের 4 ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে। এরপর পেরিয়ে গেছে 11 বছর। ওমর ফারুকের ভাগ্যে কি ঘটেছে জানা নেই কারো। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে স্ত্রী পারভিন আক্তারের। আমার স্বামী কি বেঁচে আছে না মারা গেছে আমি এখনো জানি না, তবে আমার বিশ্বাস আছে আমি পাবো। এই ঘটনার কিছুদিন আগে সরকার বিরোধী আন্দোলনের মিছিলে গুলি করে র্যাব। এ সময় যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার মরদেহ র্যাবের গাড়িতে তুলে নেওয়া হলেও এখন পর্যন্ত তার হদিস মেলেনি। বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানে না পরিবার। 11 বছর হয়ে গেছে, কোথায় আছে কিভাবে আছে আমরা তাও জানি না। আমার 3টা ছেলে মেয়ে আজও জানি না সে কোথায় আছে। যদি দিত কবরটাও তো থাকতো। এলাকায় খবর নিয়ে জানা গেছে জুয়েল যেদিন গুলিবিদ্ধ হন সেদিন র্যাব 11 এর কমান্ডিং অফিসার নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় জড়িত তারেক সাইদের নেতৃত্বে বিএনপি নেতা শাহাবুদ্দিন সাবুকে তুলে নিতে অভিযান চালানো হয়। এ সময় শাহাবুদ্দিন সাবুকেও গুলি করে তারেক সাইদ। পরে হাসপাতাল থেকে পালিয়ে নিজেকে রক্ষা করেন সাবু। রানা, তারপরে হইলো ওই যে তারেক সাইদ, একজন হইলো আজম মেজর হইলো ওই যে আরিফ মেজর আরিফ। এর 3 জন ঢুকিয়ে আমার মানে খুব বুট দিয়ে লাথি এটা আমার এলাপাতায় ফিরলো, আমার কেয়ারটেকারে ফিরলো। ফিরার পরে যখন আমার সবাই ফিরছে পরে আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমার ঠেকাইয়া মেজর তারেক সাইদ মানে এই গুলি করছে এখানে পরে গুলি করার পরে এখান থেকে সমস্ত মাংস বাইর হয়ে গেছে। এলাকাবাসী বলছে শুধুমাত্র জনপ্রিয় রাজনৈতিক নেতা হয় টাকার বিনিময়ে গুম করা হয় এসব নেতাদের। সব গুমের বিচার চান তারা। প্রতিহিংসার বশত তাকে গুম করা হয়েছে। এই লুটপাট এবং অপরাধীদের মানে এটা বাধা হয়ে দাঁড়াবে, এই জন্য এদেরকে সরাই দেওয়া, এদেরকে বিদায় করে দেওয়া, মানে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে এই প্রথম একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন জানিয়েছেন, প্রতিটি গুমের ঘটনা সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। দেশবাসী এবং পরিবারগুলি যেমন উদ্গ্রীব, এটার বিচার হোক, দোষীদের চিহ্নিত করা হোক, অপরাধীরা ওই ব্যক্তিকে কি অবস্থায় রেখেছে বা হত্যা করে থাকলে কোথায় নিয়ে লাশটা ফেলেছে। আমি নিশ্চিত ওই অপরাধীরা যদি বেঁচে থাকে, একজন ব্যক্তি তো আর অপরাধ করে নেই, টিম করেছে। সে টিম কেউ না কেউ তো নিশ্চয়ই বেঁচে আছে। অনুসন্ধানে অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে কোনো ধরনের আমাদের ভিতরে দোদুল্যমানতা থাকবে না। 2014 সালের জাতীয় নির্বাচনের আগে শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এই লক্ষ্মীপুর থেকে অসংখ্য মানুষকে গুম করা হয়। এদের মধ্যে কয়েকজনের মরদেহ বিভিন্ন সময়ে পাওয়া গেছে, তবে এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের ভাগ্যে ঠিক কী ঘটেছে, তারা বেঁচে আছে না মরে গেছে তাও জানা নেই কারো। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর আশায় বুক বেঁধেছে পরিবারের সদস্যরা। তাদের দাবি সুস্থ শরীরে ফিরিয়ে দেয়া হোক তাদের স্বজনদের। আশিক মাহমুদ, যমুনা নিউজ, লক্ষ্মীপুর। এ নিয়ে বিস্তারিত থাকছে রাত 9টায় ক্রাইম সিন অনুষ্ঠানে। যমুনা টেলিভিশনের পর্দায় চোখ রাখুন আপনারা।